আমাদের প্রিয় নেতা, আন্দোলন সংগ্রামের যিনি রাজপথে অগ্নি মশাল, সে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব, যুবদলের সাবেক সোনালী ফসল, ছাত্র দলের সাবেক সোনালী ফসল, শহীদ জিয়ার আদর্শের সৈনিক, যিনি ঢাকা শহরের 24টা থানা এবং 80টা ওয়ার্ড, প্রায় 1100 ইউনিটকে সুসংগঠিত করে নেতৃত্ব দিচ্ছেন সে আমাদের প্রিয় নেতা, বারবার কারা নির্যাতিত জননেতা রফিকুল আলম মজনু। উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আজকে এই সাহায্য অনুষ্ঠানে সবচেয়ে মনে পড়ে আবুল বাশারকে। একজন কর্মঠ ব্যক্তি ছিলেন, একজন কর্ম শহীদ যে আদর্শের সৈনিক ছিলেন। আজকে আমাদের মাঝে সে নাই। আমরা তার আত্মার রূহের মাত্রা কামনা করছি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। বক্তব্য বাড়াবো না। আজকের এই রমনা থানার একসময় আমি সাংগঠনিক দায়িত্বে ছিলাম। এটা অত্যন্ত একটি শক্তিশালী সংগঠন এবং এটা একটি ভালো জায়গায় অবস্থান। এখানে সবাই শিক্ষিত সমাজের বাস। আমরা আবুল বাশারের রক্তের সাথে বেইমানি করতে চাই না। আমরা আবুল বাশারের রক্তের সাথে শপথ করে আজকে বলতে চাই, আসুন সবাই মিলে আবার সুসংগঠিত হয়ে ঢাকা মহানগর দক্ষিণ উত্তরের নেতৃত্বে, আমাদের সালাম ভাই মজনু ভাইয়ের নেতৃত্বে, আমাদের যিনি রাজপথে সবসময় আছে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে আরেকবার সংগ্রাম করি, সুসংগঠিত হয়ে এই স্বৈরাচার হাসিনা সরকারকে পতন না করা পর্যন্ত এমনি ভাবে আমাদের বুকের তাজা রক্ত রাজপথ রঞ্জিত হতেই থাকবে। অতএব একসাথে আমরা যুদ্ধ সংগ্রাম করে আন্দোলন করে হাসিনা সরকারের পতন ঘটেই আমরা বাড়ি ফিরে যাবো। সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব রফিকুল আলম মজনু ভাই। এবং বিলম্বের স্মরণে রমনা থানার 19 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের এই দোয়া মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের 19 নম্বর আহ্বায়ক রুবেল, আমাদের মাঝে উপস্থিত আছেন সকলের পরিচিত, যাকে আমরা বিএনপির সকল দুঃসময়, যাকে আমরা অগ্নি মশালের মতো রাজপথে প্রজ্বলিত দেখি আমরা, যিনি অত্যন্ত মূল্যবান সময় এই দলের পিছনে উনি দিয়েছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। শহীদ জিয়া রহমান এবং খালেদা জিয়া, তারেক রহমান তথা জিয়া পরিবারের আস্থাভাজন, আমাদেরও আস্থাভাজন, আমাদের বিশ্বাসের ঠিকানা, বিশ্বস্ত হাতিয়ার। সাবেক ছাত্রনেতা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, আমার প্রিয় বড় ভাই অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আমাদের মাঝে বসে আছেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক পরশুরাম উপজেলার সাবেক সফল মেয়র আবু তালেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মহানগরী সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আলহাজ ইউনুস মির্জা, আমাদের মহানগরী সদস্য বুলকায়ের লিটন, নাদিয়া পাঠান পাপন, আমাদের ওমর নবী বাবু, এখানে উপস্থিত আছেন আমাদের নাদিম, আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা সাদরের জামান, আমাদের হবিব ভাই সহ পিছনে উপস্থিত আমাদের নেতৃবৃন্দ, সামনের নেতৃবৃন্দ। আমি আপনাদের সকলকে আজকের এই দোয়ার অনুষ্ঠান আয়োজন করার জন্য মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য আমাদের প্রধান অতিথি দিবেন। আমি শুধু একটা কথা বলতে চাই, আজকে এই যে শহীদ আবুল বাশার, যারা এই দলের জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন, মিলন এই দল করতে গিয়ে তাকে এই সন্ত্রাসীদের হাতে নিহত হয়ে গিয়েছে। আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে কোনো মূল্যে এই অপশক্তির পতন ঘটিয়ে এই যে আমাদের শহীদ, যারা এই দলের জন্য শহীদ হয়েছেন, নিজের রক্ত দিয়েছেন, তাদের রক্তের সাথে
যাতে আমরা বেইমানি না করি, তাদের যে রক্ত সেটা বৃথা না যায়, সেজন্য আমাদের রাজপথে কাজ করতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে আপনারা যে অনুষ্ঠানে আয়োজন করেছেন, সত্যি একটি ভালো একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আগামী দিনে একসঙ্গে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে এই স্বৈর শাসক ভোটচোরদের যতদিন পতন না হবে, ইনশাল্লাহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ রাজপথ থাকবো। আপনাদের সেই পত্র করে বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রাম চলছে, চলবে, চলছেই চলবে। সংগ্রাম লড়াই করে রাস্তা চাই, লড়তে হবে। আসলে বাসারের বিষয় তো বলার কিছু নাই। রমনা থানা 19 নং ওয়ার্ডের ইউনিটে বাসার আমাদের খুবই প্রিয় ছিল এবং সদালাপি ছিল। আমাদের সাথে সবসময় সে ভালো ব্যবহার করতো। একজন ছোট পোস্টে থেকেও কিভাবে বিশাল একটা সংগঠন তৈরি করা যায়, এটা একমাত্র বাসার আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে। আগামী দিনে আমরা ইনশাল্লাহ তাকে মনে রাখবো এবং বাসারের দেয়া যে রাস্তাটা, সেই রাস্তায় আমরা সবাই সামনের দিনে আগাবো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রমনা থানা 19 নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মোতালেব রুবেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বাসা ও ইফতার মিলনের স্মরণে দোয়া ও মাহফিল, প্রধান অতিথি আমাদের রবি কবির রিজভী ভাই, বিশেষ অতিথি মাটি মানুষের নেতা আমাদের ঢাকা মহানগর বিএনপি সদস্য সচিব জনাব রফিকুল ইসলাম মজনু ভাই, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের যুগ্ম আহ্বায়ক, আমাদের একসময় আমাদের টিমের প্রধান ছিল, যার হাত ধরে আমাদের ইউনিটগুলো আমি খুব সুন্দরভাবে ওনাকে সঙ্গে নিয়ে কাজ করতে পারছি। সবসময় রাত 12টা বাজে ফোন দিলে ইউনুস ভাই আমাদেরকে সেই সহযোগিতা করছেন। রমনা থানার প্রতিটি আনাসে কানাসে ইউনুস ভাইয়ের যা হয়েছে। তো আজকে আমাদের মাঝে ইউনুস ভাই উপস্থিত আছেন, আমাদের মাঝে আরো অনেকে উপস্থিত আছেন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, অনেকে আপনারা আছেন। তো বাসারের কথা দুই একটি কথা না বললে নয়। আজকে বাসার আমাদের মাঝে নাই। বাসার মৃত্যুর পরও আমরা, তার শহীদের পরও আমরা কিন্তু তাকে স্মরণ রাখছি। কেন রাখছি? তার যে কাজ করছে, যে সময় তাকে ডাক দিয়েছি, সে সবসময় আমাদের মাঝে উপস্থিত হয়েছে। যত আন্দোলন সংগ্রাম, যত কিছু হয়েছে, যত পুলিশ গ্রেফতার করেছে, ভয় পাই নাই, সে সবসময় কাজ করে গেছে। তো আজকে বাসার নাই। বাসার একটা ছোট ভাই শাহ আলম, শাহ আলম কি আছে? কই সালাম, কই সালাম? সামনে আসো, একটু এদিকে আসো। এই বাসারের মৃত্যুর পরও পুলিশ বাহিনী ক্ষান্ত হয় নাই। তার বাইকেও অনেকবার ধরার জন্য হামলা করছে, অনেকবার তাকে ধরার জন্য তার বাড়িতে রেড দিছে এবং তাকে অনেক নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগ সদস্য তাকে নির্যাতন করা হয়েছে। তার ভাইয়ের মৃত্যু, লাশ নিয়ে যাই দিছি, লাশেও বাধা দিতে চাইছিল তারা। আমরা নিজেরা রাত্রেবেলা বাসারের লাশ দিয়ে তার গ্রামে গেলাম। যাওয়ার পরে বলছেন হাজার হাজার লোক, কোথা থেকে এত লোক হয়েছে আমরা নিজেরা অবাক। আমি আর সেক্রেটারি ছিল, মানে মিনিমাম 2000 লোক ওই গ্রামে। রাত্রে 12টা বাজছে, তারপরে বাসার এখানে অনেক লোক ছিল। তো যাক, বাসার আমাদের মাঝে নাই। বাসারের পরবর্তীতে আমরা আরেকটা বাসার খুঁজে পাইছি, শাহ আলম। তো আপনারা যারা আছেন এখানে বাসারের পরিবার প্রতি খেয়াল রাখবেন। এবং আমি শাহ আলমকে ডাকিয়ে আনছি এখানে একটি কারণে, বাসার নাই, বাসারের 2টা বাচ্চা আছে, একটা মেয়ে একটা ছেলে। মেয়েটাও ছোট, ছেলেটাও ছোট। তুমি বাসারের অভাবটা, যেটা বাপের পরিবর্তে চাচা, একটু তার দিকে খেয়াল রাখবো। এটার জন্য তোমাকে উঠানা, ঠিক আছে মা, বসো। তো আমাদের, আমি বক্তব্য কিছু দিব না, আমি শুধু একটি কথা বলতে চাই, আগামী রাজনীতিতে আমাদের নেতারা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবে, আমরা মৃত্যুকে পরোয়া করব না। যে কোনো বাধে আসুক, আপনারা সব কি প্রস্তুত? আপনারা বাসারের মৃত্যু প্রতিশোধ দিতে প্রস্তুত? তাহলে স্বৈরাচার হাসিনাকে ক্ষমতা থেকে টেনে হিসেবে নামিয়ে তারপর আমরা ঘরে ফিরবো, ঠিক আছে? এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমাদের সার্বিক ব্যবস্থাপনায় সাইফুল ভাই,
ও আমির ভাই ছিলেন এবং আমাদের ছাত্র নেতা রাফিজ ভাই এবং ছাত্র নেতা আমিন এবং অন্যান্য ইউনিট ও থানা 19 নং ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মীকে ধন্যবাদ আজকের প্রোগ্রাম সফল করার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রাজপথ আন্দোলন সংগ্রামের সাহসী সৈনিক, যাকে 28 অক্টোবরের পরে রাজপথে দেখে আমরা উজ্জীবিত হয়েছি, অনুপ্রেরণা পেয়েছি, শক্তি জুগিয়েছে যিনি আমাদেরকে, সে আমাদের প্রিয় নেতা, ছাত্রদলের সোনালী ফসল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল ভিপি, সংগ্রামী জননেতা, আমাদের ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, সংগ্রামী জননেতা, বারবার কারা নির্যাতিত জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এখন আপনাদের সামনে বক্তব্য দিয়েছে। রমনা থানার অন্তর্গত কত নম্বর ওয়ার্ড? 19 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাসার কারাগারে সরকারি নানা ধরনের নিপীড়ন নির্যাতনে মৃত্যুবরণ করেছেন। তার স্মরণে এবং ইমদাদুল হক মিলন, সেও নিষিদ্ধ হিসেবে এলাকার বিএনপির একজন বলিষ্ঠ নেতা, তাকে তার এলাকায় কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে এই সরকারি সন্ত্রাসীরা। এই স্মরণ সভার সভাপতি রুবেল, উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের বলিষ্ঠ নেতা, বারবার কারা নির্যাতিত ছাত্র জীবন থেকে অদম্য সাহসে যে রাজনীতি করে আসছে গণতন্ত্র ফেরানোর আমাদের অনুজ প্রতিম, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগরের আরেকজন বিপ্লবী নেতা, এবং তিনিও বারবার কারাগার থেকে কারাগারে যাচ্ছেন, বেরিয়ে আসছেন। খুবই নিপীড়িত মানুষ আমাদের ইউনুস মিধা ভাই, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণের সহ এখানে অনেকেই আছেন, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই নাদিম আছে, পাপন আছে, আরো সকলে এখানে রয়েছেন। আমি সবার নাম বললে অনেক সময় চলে যাবে। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদেরকে প্রতিদিন আমাদের দিন কাটে স্মরণ সভায়, আমাদের দিন কাটে শোক সভায়। আমরা একটি লাশ দাফন করতে না করতে আরেকটি লাশ গোরস্থানে নিয়ে যাওয়ার আয়োজন করতে হয়। এটা বিএনপির এবং আমি মনে করি যে গোটা জাতির ভাগ্যের লিখন হয়ে গেছে। কত নেতাকর্মী আমাদের কারাগারে মৃত্যুবরণ করেছেন, সন্ত্রাসীদের হাতে বেঘরে জীবন হারিয়েছেন, তার কোনো ইয়াত্তা নেই, তার কোনো শেষ নেই। এই তালিকা প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এক ভয়ঙ্কর নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন, যে শাসনের প্রলম্বিত ছায়ার মধ্যে বাংলাদেশের জনগণকে বসবাস করতে হচ্ছে। কারো মনে কোনো শান্তি নেই, কেউ মনের আনন্দে বিচরণ করতে পারে না। ডানে বামে সামনে পেছন থেকে ভয় আর আতঙ্ক মানুষকে তাড়া করছে। একদিকে ক্ষুধার জ্বালা, অন্যদিকে সরকারি নিপীড়ন নির্যাতন। আমি আজকেও বলেছি, সকালে আফরোজা বেগম নামে একজন নারী, যশোর জেলাধীন নোয়াপাড়া, অভয়নগর উপজেলার নোয়াপাড়ায়, তার নামে অভিযোগ দেওয়া হয়েছে সে নাকি মাদকের ব্যবসার সাথে জড়িত। পুলিশ তাকে যখন গ্রেপ্তার করে, আশেপাশের লোকজন সবাই বলেছে না, সে এটার সাথে জড়িত না। কিন্তু পুলিশ তাকে ঝুলিয়ে, থানার মধ্যে ঝুলিয়ে ফ্যানের সাথে বেঁধে একজন নারীকে যে নির্মম নির্যাতন করে হত্যা করেছে, মেরে ফেলেছে, এটা নজিরবিহীন।
আমি শুধু বলেছি শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ মানুষ। সে যদি মাদক ব্যবসায়ী হয়, তারও তো আইনের শাসনের যে নিয়ম, সেটা প্রমাণ করার জন্য আদালত এবং আইনের প্রক্রিয়া আছে। সেটা প্রমাণিত হল না, সে আদালতে যাওয়ার সুযোগ পেল না। সত্যিকার অর্থে সে দোষী কিনা এবং দোষ হলে তার কি ধরনের বিচার হবে সেটা তো বিধানে আছে। তারপরেও কোনো কিছুর তোয়াক্কা না করে তার উপর জুলুম চালিয়ে হত্যা করা হলো একজন নারীকে। যতটুকু খবর পেয়েছি বা খবর এসেছে গণমাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনী তার কাছ থেকে 2 লাখ টাকা চেয়েছে এবং এই 2 লাখ টাকা দিতে পারেনি বলেই অবর্ণনীয় নির্যাতনে তাকে হত্যা করা হয়। এই পরিস্থিতি আজকে গ্রাম থেকে গ্রামান্তরে, জনপদের পর জনপদ, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত, পাড়া মহল্লা থেকে সর্বত্র একই ছবি, একই ঘটনা আজকে বিরাজমান। আমরা এই 28 অক্টোবর থেকে এই পর্যন্ত শুধু কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুর সংখ্যা আমার মনে হয় যে অনেক দীর্ঘতর। কারো হাতের মধ্যে কুড়ি, হাত কড়া পড়া অবস্থায় জেলখানার হাসপাতালের মধ্যে ফ্লোরে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। কেউ হাসপাতালে, কেউ কারাগারে মারা গেছেন, তাকে নাটক সাজানো হয়েছে যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গেছে। বাশারের মতো এই ঘটনা প্রতিদিনকার সংবাদপত্রের সংবাদ, প্রতিদিনকার ঘটনা বিএনপির নেতাকর্মীদের ভাগ্যের লিখনে এটি লেখা হচ্ছে। আর কোথাও তো কোনো নিরাপত্তা নেই। নিরাপত্তা যদি থাকতো, যে যাদের আইনের শাসন ঊর্ধ্বে তুলে ধরার দরকার, আইনের শাসন যাদের প্রোটেকশন দেওয়া দরকার, তাদের যে পরিস্থিতি, বেনজির আজিজের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তো বেপরোয়া হবে না কেন পুলিশ? নিচের দিকে কেন একটি থানার দারোগা, ওসি তারা বেপরোয়া হচ্ছে না? তাদের যে মূল কর্তা, সে যখন বেপরোয়া, তাহলে একটু অভয়নগর থানার একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর সে কেন বেপরোয়া হবে? তারা হচ্ছে আইজি যদি অন্যের জমি ধমক দিয়ে কেড়ে নিতে পারে এবং তার স্ত্রীর নামে 645 বিঘা জমি লিখিয়ে নিতে পারে, তাহলে অন্য থানার বা অন্য কোনো কর্মকর্তা তারা এটা করতে পারবে না কেন? তারা সেটাই মনে করছে। তারা উদ্বুদ্ধ হচ্ছেন, প্রতিদিন প্রেরণা পাচ্ছেন বড় বড় কর্মকর্তাদের কাছ থেকে। আর এই বড় বড় কর্মকর্তারা তারা আশকারা পাচ্ছেন সরকারের কাছ থেকে। বেনজির আজিজের যত কাহিনী, নতুন নতুন কাহিনী এবং যত সয় সম্পদ, দুর্নীতি যে মহাকাব্য লেখা যাবে, সেই মহাকাব্যিক কাহিনী প্রতিদিন যেটা আমরা জানতে পারছি, এর জন্য দায়ী তো আওয়ামী সরকার, প্রধানমন্ত্রী, সবাই। তাদের প্রোটেকশনে আজকে এই সমস্ত কর্মকর্তারা তারা সুযোগ পেয়েছে, তারা আশকারা পেয়েছে, তাই তারা করছে। কারণ এই সরকারকে আবার রক্ষা করার জন্য যেহেতু তারা বিভিন্ন অবদান রেখেছে, নিশিরাতের ভোট করেছেন, বিএনপির নেতাকর্মীদেরকে এক একটা নির্বাচনের সময় হাজার হাজার নেতাকর্মীদেরকে একেবারে বাসা থেকে, গ্রামের বাড়ি থেকে, অথবা বাসঝাড় থেকে, অথবা পুকুরের মধ্যে আশ্রয় নিয়েছেন, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে কারাগার ভর্তি করে দিয়েছেন। এটা তো করেছেন হচ্ছে বেনজিররা, পুলিশ কর্মকর্তারা, র্যাব, এরা এই কাজটি করেছেন শেখ হাসিনাকে রক্ষা করার জন্য। তো শেখ হাসিনা এদেরকে অবাধে লাইসেন্স দিয়েছেন যে তোমরা যা করো তাই তোমরা করবে, এবং সেটা তারা করেছে। এবং আপনারা যেটা দেখছেন যে সংবাদপত্রে যতটুকু আসছে বা মনে হচ্ছে যে কি ব্যাপার, সরকার এত যে সংবাদ আসছে কিছু বলছে না, সেখানেও কারণ আছে। ধোয়া তুলসী পাতা হওয়ার চেষ্টা করছে। কিন্তু বেনজির যে দেশ ছেড়ে চলে গেল, এত বড় কাহিনী তার নামে আসছে, এত ঘটনা, সেটা গেল কি করে? এটা তো আজকে জনমনের সবচাইতে বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেবে কি করে সরকার? এর কি কোনো উত্তর আছে? এটা দেখবেন, আমি আগেও বলেছি, এটা একেবারে পাতানো একটি বিষয়।
সরকার নিজেকে জনগণের কাছে দেখাচ্ছেন যে আমরা আইজি বা সেনাবাহিনীর প্রধানকেও আমরা তাদের খবর আমরা মানে সংবাদ প্রচারে আমরা অসুবিধা করছি। কিন্তু গণমাধ্যমের একজন অন্যতম ব্যক্তিত্ব মাহফুজ আরাম সাহেব, ব্যারিস্টারের সম্পাদক, তিনি বলেছেন যে আমরা এটা জানলেও সাহস পাই বেনজিরের বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার করতে। কারণ আমরা যদি সংবাদ প্রচার করি তারপরে তার যে উগ্রমূর্তি হবে, সে যে মানে নিষ্ঠুরতা দেখাবে, সেই ক্ষেত্রে সরকার কোনো শেল্টার দেবে না সাংবাদিক। গণমাধ্যম যে দেশে ভয়ে থাকে, গণমাধ্যম যেখানে সত্য কথা বলতে পারে না, সেই দেশ শেখ হাসিনা চিৎকার করে বলেন গণতান্ত্রিক দেশ। এটা হিটলারের চাইতেও খারাপ একটি নাৎসিদের দেশে পরিণত হচ্ছে। এটা মধ্যযুগীয় দুর্বিনীত দুঃশাসকদের চেয়েও খারাপ একটি দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ। তাই আজকে এখানে মন্ত্রীও বলছেন আর অনেকে বলেছেন যে এই যে বাজেট দিয়েছে, অবৈধ সরকারের বাজেট, সেই বাজেটে আমরা কি কথা বলব? একটা যদি সমালোচনা থাকতে পারে, ত্রুটি বিচ্যুতি সরকারও থাকতে পারে, যেখানে একটা কার্যকর বিরোধী দল আছে, সরকার আছে, সেইখানে সরকারের বাজেটের সমালোচনা হয়। এটা তো যারা দুর্বৃত্ত তারাই বাজেট দিচ্ছে, তো সেই বাজেটের তো কি প্রতিক্রিয়া থাকতে পারে? যেমন তাদের বাজেট তো তাই হবে, সাধারণ মানুষকে মেরে ফেলার বাজেট, সাধারণ মানুষকে খেতলে দেওয়ার বাজেট, সম্পূর্ণরূপে শুধু গণবিরোধী না, এটা চরমভাবে মানবতা বিরোধী বাজেট। আপনার একটা বাল্বের দাম কর বৃদ্ধি করেছে, ট্যাক্স বাড়িয়েছে। আপনার আমদানি করা যে সার, যেটা অত্যন্ত অপরিহার্য, সেই সারের উপর তারা ট্যাক্স বাড়িয়েছে। আপনার বীজ যে আমদানি করা হয়, যেটা খুবই অপরিহার্য, তার উপরে তারা ট্যাক্স বাড়িয়েছে। তো এটা কোনো দেশপ্রেমিক সরকার হলে, ভোটের সত্যিকার অর্থে ভোটে নির্বাচিত হলে এই বাজেট তারা দিতে পারে না। খুব গাল ভরা গুলি দেখিয়েছেন যে 7,97,000 কোটি টাকা বাজেট। তো এই বাজেট তো হচ্ছে তাদের ওই যে আমরা যে সমস্ত ব্যবসায়ীদের নাম প্রতিদিন শুনছি, সব ক্ষমতা ঘনিষ্ঠ যে সমস্ত ব্যবসায়ীরা আছে, এমপিদের আত্মীয়, মন্ত্রীদের আত্মীয়, এদের আবার আরো পকেটটা খুলে যাবে, এরা আরো বেশি ধনী হবে, এরা আরো বেশি লুটপাট করবে। নজিরবিহীন লুটপাটের বাজেট হচ্ছে এবং এই বাজেট সম্পূর্ণরূপে অবাস্তবায়নযোগ্য। জনগণের কাছে একটা ফেরতবাজি করা, একটা ধাপ্পাবাজি করার এই বাজেট তারা দিয়েছে। আপনি কি বলে মোবাইল ফোনের যে টক টাইম, যেটা 100 টাকা, গত বছর 15% বাড়িয়েছিলেন, সেই 15%-এর উপরে আরো এবারে আরো 5% তারা বাড়াচ্ছে। সব মিলে এখন মানে 100 টাকার টক টাইম আপনার 139 টাকা দিতে। তো এই মোবাইল ফোনকে কারা ব্যবহার করে? শুধু বড় লোকের ব্যবহার করে। মোবাইল ফোন এখন মানে ভিক্ষুকদের কাছেও আছে। সাধারণ রিক্সাওয়ালারও একটা ছোট্ট মোবাইল ফোন লুঙ্গির মধ্যে গুঁজে রাখে। অর্থাৎ এটা জীবনের একটা অংশ হয়ে গেছে। কোথায় গ্রামের মধ্যে মা থাকে, তার সাথে কথা বলছে একজন রিক্সাওয়ালা, একজন সিএনজিওয়ালা, একজন ভিক্ষুক। তাহলে আপনি এটার উপর যখন দাম বৃদ্ধি করছেন, ট্যাক্স ইম্পোজ করছেন, তো আপনি তো গরিবকেই মারছেন। আপনি সারের উপর যখন ট্যাক্স বাড়াচ্ছেন, আপনি তো গরিবকেই মারছেন। সুতরাং এই দুর্বিনীত সরকার, গণবিরোধী সরকার এবং যারা ভোট, সুষ্ঠু নির্বাচনকে মাটিচাপা যারা দিয়েছে, কবর যারা দিয়েছে, তাদের কাছ থেকে কখনোই জনকল্যাণমুখী বাজেট হতে পারে না। প্রতিক্রিয়াশীল বাজেট এবং সম্পূর্ণরূপে গণধিকৃত একটি বাজেট এই দামি সরকার, গণধিকৃত সরকার দিয়েছে। বন্ধুরা আমার, আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি আত্মার, বাসারের, ইমদাদুল হক মিলনের। আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন এবং আমরা এই সমস্ত এই মৃত্যুগুলো আমি মনে করি এরা গণতন্ত্রের পক্ষের শহীদ, গণতান্ত্রিক লড়াইয়ের শহীদ এবং এই শহীদদের যে আত্মদান, সেটি আমাদেরকে প্রেরণা যোগাবে। আমরা যারা বেঁচে আছি, আমাদের যে মূল যে দায়িত্ব গণতন্ত্র ফেরানো, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সেটা ফেরানোর জন্য আমাদের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামকে আরো শক্তিশালী করবে, আরো বেগবান করবে।
আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখন দোয়া পরিচালনা করবেন বাশার এবং ইমদাদুল হক মিলনের পক্ষে মনে করেন আমাদের সানি। আসসালামু আলাইকুম। সবাই আবুল বাশার ভাই ও মিলন ভাইয়ের স্মরণে সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করেন। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়েন। লাগবে না একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছে সকলের জন্য দোয়া করব এবং বিশেষ করে আজকের যাদের স্মরণে দোয়ার আয়োজন, আন্দোলন সংগ্রামে নিহত আবুল বাশার ও ইমদাদুল হক মিলন ভাইয়ের স্মরণে বিশেষ দোয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তোমার হুকুম মাসলা নামাজ আদায় করে আল্লাহ তোমার অনেক বান্দা বান্দীর একসাথে হয়ে তোমার শরীরে হাত উত্তোলন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, শহীদ জিয়াউর রহমান আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ সকল ভুল ত্রুটি আল্লাহ মার্জনা আল্লাহ তাকে আপনি মাফ করে দেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বিগত দিনে আল্লাহ যারা আমাদের সহযোদ্ধা যারা অন্ধকার কবরে শহীদ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেককে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আজকের এই দোয়া থেকে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তাদের পক্ষ থেকে আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ আমাদের ভাই আবুল বাশার ভাই এবং ইমদাদুল হক মিলন ভাই আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদের পক্ষ থেকে আল্লাহ আমরা ক্ষমা চাচ্ছি, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন, তাদের কবরকে আল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাদেরকে জালিমের জুলুম থেকে হেফাজত করেন। আল্লাহ সকল রকম জুলুম থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, জালিমের বিরুদ্ধে আল্লাহ কণ্ঠ উঁচু করে কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের কবুল মঞ্জুর করে নেন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন, বিশেষ করে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই দোয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সকল মুমিন বান্দা বান্দী একটার রহিমান অন্ধকার কবরে শহীদ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ মাফ করে দেন, তাদের প্রত্যেককে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ সকলকে আপনি জান্নাত নসিব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমাদের নেত্রী আল্লাহ খালেদা জিয়াকে আল্লাহ সুস্থতা নসিব করেন। আল্লাহ সুস্থ হয়ে আল্লাহ পুনরায় আমাদের মাঝে ফিরিয়ে দিন। আল্লাহ আন্দোলনের সংগ্রামে তাদেরকে আল্লাহ সামনে রাখার তৌফিক দিন। আল্লাহ তাকে সুস্থতা নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বসেন। আসসালামু আলাইকুম ভাই। ছেড়ে থাকতে থাকতে ছেড়ে দিয়ে দেয়, ছেড়ে থাকতে থাকতে দিয়ে দেয়।
আসলাম